ভারত সম্পর্কে শেষ পর্যন্ত ট্রাম্পকেও স্বীকার করতে হয়েছে। যখন ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল তখন ট্রাম্প শেষ পর্যন্ত কেন বললেন যে হ্যাঁ এটা সত্যি। জানবেন কেন ট্রাম্প এখন ভারতকে নিয়ে উত্তর দিতে বাধ্য হয়ে গেছেন। আর অন্যদিকে ইরানের ৬০টি গ্রামের পানি কি আমেরিকা বন্ধ করে দিয়েছে এবং এটি কিভাবে করা হয়েছে। জিওপলিটিক্সে অনেক কিছু চলছে, সব সময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। আসুন এই খবরগুলো বিস্তারিতভাবে জানি। ইরান এবং আমেরিকার লড়াই এখন একেবারে অন্য স্তরে চলে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। নেতানিয়াহুর একটি ভিডিও এসেছে এবং সেই ভিডিওতে নেতানিয়াহু বলেছেন যে আমরা অনেক সারপ্রাইজ ইতিমধ্যেই পরিকল্পনা করে রেখেছি এবং এই সারপ্রাইজগুলোর মধ্যে শেষ পর্যন্ত নেতৃত্ব পরিবর্তন হবে। আপনাকে বলে দিই, শুধু নেতানিয়াহুই নয় বরং ডোনাল্ড ট্রাম্পও কিছুটা এমন কথাই বলতে দেখা যাচ্ছে। স্ক্রিনে একটি ভিডিও দেখুন। We haven't gone after it, but something we could do later on. We wouldn't do it now. Maybe we'd do it later. You said you want to be involved in the selection of the next leader of Iran. Can you talk to me? Well, because I don't want to just come back every 10 years, and mostly you'll have presidents, that won't do that because they don't get it. But we don't want to come back every 5 years or every 10 years and do this. So we want to pick a president that's not going to be leading their country into a war. Do you have any questions for Pete or Steve? Come on up. ডোনাল্ড ট্রাম্প বলছেন যে হ্যাঁ আমরা সেখানে সরকার পরিবর্তন করব এবং আমরা এমন একটি সরকার আনব, এমন একজন প্রেসিডেন্ট আনব যাতে আমাদের প্রতি 5 বছর বা 10 বছর পর এসে এই সব কাজ করতে না হয়, তারা যেন নিজের দেশ নিজেরাই সামলাতে পারে। এখন এর অর্থ কি? এর অর্থ হলো যে ইরানে আমেরিকার সমর্থনযুক্ত সরকার থাকবে, এমন একটি সরকার যা আমেরিকার কথা মেনে চলবে। তবে এখন ইরান নিজেও একটি খুব বড় কৌশলের মধ্যে আটকে গেছে। এবং আটকে যাওয়ার কারণ কি? আটকে যাওয়ার কারণ হলো তাদের খাড়ি দেশগুলোর ওপর হামলা। খাড়ি দেশগুলোর ওপর আগে তারা বলেছিল যে হামলা করবে না, কিন্তু তারপরেও হামলা হচ্ছে, বিশেষ করে কাতার, সৌদি আরব এবং কুয়েতের ওপর। এমন পরিস্থিতিতে বলা হচ্ছে যে এখন এই খাড়ি দেশগুলোও জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইরান এই বিষয়টি বুঝে গেছে যে এখন তাদের জবাব পেতে হবে। যদিও ইরানের পক্ষ থেকে কখনো প্রেসিডেন্ট, কখনো তাদের সেনা কমান্ডার, এখন তারা দ্বিমুখী কথা বলছে। ইরানের সেনাবাহিনী বলছে যে না, এখন আমরা সৌদি আরব এবং ইউএই সহ প্রতিবেশী খাড়ি দেশগুলোর ওপর হামলা করব না। এবং ইরানি সেনাবাহিনী বলছে যে আমেরিকা এবং ইসরায়েলকে নিয়ে তাদের কৌশলে কোনো পরিবর্তন আসেনি, তাদের ওপর আমরা হামলা করব। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেখারচি এই কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা ইতিমধ্যে 14টি আমেরিকান ঘাঁটিকে নিশানা করেছি এবং এখন আমরা প্রতিবেশী দেশগুলোর ক্ষতি করব না। কিন্তু প্রশ্ন হল, তারা এখন বলছে যে প্রতিবেশী দেশগুলোর ক্ষতি করবে না, তবুও গোলা বারুদ বর্ষিত হচ্ছে, তাহলে এর জবাব তো তাদের পেতেই হবে। অর্থাৎ খুব শিগগিরই এই অঞ্চলে আপনি এই যুদ্ধ আরও বেশি বাড়তে দেখবেন। এবং ট্রাম্প কিছুটা আত্মবিশ্বাসী দেখাচ্ছেন, মনে হচ্ছে যেন যুদ্ধ তার পক্ষেই যাচ্ছে, এই কারণেই তার পরিকল্পনাগুলো পূরণ হতে দেখা যাচ্ছে। এখন ভারতের কথা। প্রথম কথা হলো, স্ট্রেট অফ হরমুজ ভারতের জন্য তার দরজা খুলে দিয়েছে এবং যারা ভাবছিল যে এর সুবিধা শুধু চীন পাবে, না তা নয়, ভারতের জাহাজও এখন আরামসে যাতায়াত করছে। অন্যদিকে রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি যদি বলা হয়, তাহলে এখানে আমি আপনাকে একটি ক্লিপ দেখাতে চাই। আপনাদের মনে থাকবে এটি আমেরিকার উপসচিব যিনি ভারতে এসেছিলেন, আমি তার ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। যে ভিডিওতে তিনি বলেছিলেন যে চীনের ক্ষেত্রে আমরা যে ভুল করেছি, ভারতের ক্ষেত্রে সেই ভুল আমরা করব না। বাণিজ্য নিয়ে আমরা সেই ভুল পুনরাবৃত্তি করব না। কিন্তু এর জবাব দিয়েছিলেন ডক্টর এস জয়শঙ্কর সম্প্রতি, যে দেখুন ভারত নিজের শক্তিতে, নিজের নীতির শক্তিতে এগিয়ে যাবে, অন্য কারো ভুলের ওপর নির্ভরশীল ভারত নয়। যদিও আমেরিকার উপসচিব কোন হিসেব অনুযায়ী এটা বলছেন তা তিনিই জানেন, কিন্তু আপাতত যদি আপনি দেখেন ভারতের সঙ্গে কত দেশের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে, তাই ভারত তার বাণিজ্যের জন্য অনেক ভিত্তি তৈরি করে ফেলেছে। এখন প্রশ্ন হলো, কি তারা থামাতে পারে? 1. নিজেদের বাজার বন্ধ করা যেতে পারে। 2. তেল কেনাকে প্রভাবিত করা যেতে পারে। তেলের ক্রয় এমন একটি বিষয় যা রপ্তানি থেকে শুরু করে পণ্যের দামের বৃদ্ধি পর্যন্ত অনেক কিছুকে প্রভাবিত করে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে তারা প্রভাব ফেলতে পারে। কিন্তু এখন পরিস্থিতি কি হচ্ছে? এখন পরিস্থিতি হচ্ছে যে আমেরিকা নিজেই চাইছে ভারত তেল কিনুক। স্ক্রিনে একটি ভিডিও দেখুন, ডোনাল্ড ট্রাম্পের মুখ দেখুন, মনে হচ্ছে যেন ডোনাল্ড ট্রাম্প এটা চাইছিলেন না, কিন্তু তবুও সেটাই হচ্ছে। এখানে ডোনাল্ড ট্রাম্প উত্তর দিয়েছেন, but there's a lot of oil. We've got a lot of oil.
Our country has a tremendous amount, and there's a lot of oil out there. That'll get healed very quickly. যে হ্যাঁ আমাদের কাছে তেল অনেক আছে কিন্তু আমরা চাই না আমাদের ওপর চাপ পড়ুক তাই আমরা ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে বলেছি। এর পেছনের কারণ বুঝুন। যদি বিশ্বের রিফাইনারিগুলোর কথা বলা হয় তাহলে খুব কম দেশ আছে যারা রিফাইনারির ক্ষেত্রে শক্তিশালী, যার মধ্যে চীন 1 নম্বরে, এরপরে রাশিয়া আছে, এরপরে ভারত এবং খাড়ি দেশগুলো। খাড়ি দেশগুলোতে এই মুহূর্তে যে ধ্বংসযজ্ঞ চলছে তা দীর্ঘ সময় চলবে। বাকি থাকলো চীন, রাশিয়া এবং ভারত। চীনের দিকে চীনকে তো তারা নিজেরাই নিষেধাজ্ঞা দিতে চায়, থামাতে চায়, তাই তারা চীনের দিকে যাবে না। তাহলে কে বাকি রইল? বাকি রইল ভারত। তাই তেল রিফাইন হওয়ার জন্য ভারতের কাছে আসবেই এবং তার রিফাইন হয়ে তারপর বিশ্বের বিভিন্ন জায়গায় যাবে। শুধু আমেরিকার পক্ষে সম্ভব নয় যে পুরো বিশ্বের তেলের সরবরাহ করা এবং দাম নিয়ন্ত্রণ করে রাখা। এই কারণেই এখানে আমেরিকা ভারতের ওপর নির্ভরশীলও দেখা যাচ্ছে। আর আপনাকে বলে দিই, যখন এই যুদ্ধ শেষ হবে তখন যুদ্ধ শেষ হওয়ার পরে শেষ পর্যন্ত ইরানের তেলও ভারতে রিফাইন হতে আসবে। অনেক মানুষ ভাবছে যে ইরান কাঁচা খেলেনি, তাদের হার হবে না, কিন্তু আপনাকে বলে দিই আমেরিকা সব ধরনের ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। আপনি এই যে একটি টুইট দেখছেন, এটি সৈয়দ আব্বাস আরাগচির, যিনি তাদের পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি বলেছেন যে ৩০টি গ্রামের পানির ওপর আমেরিকা প্রভাব ফেলেছে। কিভাবে প্রভাব ফেলেছে? তাদের এখানে পানির একটি খুব বড় সমস্যা আছে, তাই পানির জন্য রিফাইনারি রাখা হয়েছে যার মাধ্যমে পানি পরিশোধিত হয়ে পৌঁছায় ফ্রেশ ওয়াটার হিসেবে। এবং আমেরিকার সেনাবাহিনী কোথায় বোমা ফেলেছে? এমন জায়গায় যেখানে ফ্রেশ ওয়াটারের জন্য প্ল্যান্ট রয়েছে। এতে কি হচ্ছে? প্রায় ৩০টি গ্রামে পানির সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। আপনি ভাবুন, যদিও পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন যে আপনি একটি উদাহরণ তৈরি করেছেন, একটি এক্সাম্পল সেট করেছেন, তাই আপনিও তার ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকুন। আপনিও একই ধরনের এক্সাম্পল পেতে পারেন। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে যেন ইরানের জন্য সমস্যাগুলো বাড়ছে। খাড়ি দেশগুলোও এখন পিছনে পড়ছে, ইসরায়েলও এবং আমেরিকাও। আপনার কি মনে হয় এই সব বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে আজকের দিনে জাপানের সামনে একটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে, কারণ জাপানের শিল্পক্ষেত্রের জন্য এখন চীন এক ধরনের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একসময় জাপানের প্রযুক্তির সাহায্য নিয়েই চীন তার বিশাল ম্যানুফ্যাকচারিং শক্তি তৈরি করেছিল, কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি বদলে যায়। যখন জাপান নিজের অনেক গুরুত্বপূর্ণ কাঁচামালের জন্য চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখনই চীন সেই সুযোগ নিতে শুরু করে। বিশেষ করে রেয়ার আর্থ ম্যাগনেটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামালের সরবরাহ চীন অনেকটাই কমিয়ে দেয়। এতে জাপানের অনেক বড় কোম্পানি সমস্যায় পড়ে যায়। এই ঘটনার পর জাপান বুঝতে পারে যে এক দেশের উপর এতটা নির্ভর থাকা খুব বড় ঝুঁকি। তাই এখন তারা এমন একটি দেশকে সামনে আনতে চাইছে যে দেশ চীনের সঙ্গে সরাসরি ম্যানুফ্যাকচারিংয়ে প্রতিযোগিতা করতে পারে। সেই দেশটি হল ভারত। জাপান মনে করে ভারতের বড় বাজার, তুলনামূলক কম খরচে উৎপাদন এবং দ্রুত বাড়তে থাকা শিল্প ক্ষমতা ভবিষ্যতে বড় ভূমিকা নিতে পারে। শুধু তাই নয়, জাপানের কাছে ভারত একটি খুব বিশ্বাসযোগ্য কৌশলগত অংশীদার হিসেবেও ধরা হয়। এই কারণেই এখন জাপান ভারতের রেয়ার আর্থ খনিজ খাতে বিনিয়োগের দিকে এগোচ্ছে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে জাপান ভারত সরকারের সঙ্গে মিলে ভারতের রেয়ার আর্থ খনিজের নতুন মজুদ খুঁজে বের করার পরিকল্পনা করছে। এই কাজ মূলত রাজস্থানের কিছু এলাকায় শুরু হতে পারে। গবেষণায় বলা হচ্ছে রাজস্থানে প্রায় ৫ মিলিয়ন টনের মতো রেয়ার আর্থ খনিজ থাকতে পারে। এই মজুদ শুধু ভারতের জন্য নয়, জাপানের মতো প্রযুক্তি নির্ভর দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে রেয়ার আর্থ খনিজ প্রায় সব আধুনিক প্রযুক্তির জন্য দরকার হয়। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক গাড়ির মোটর, উইন্ড টারবাইন, সেমিকন্ডাক্টর বা সৌরশক্তির মতো অনেক ক্ষেত্রেই এই খনিজ ব্যবহার করা হয়। তাই যে দেশের কাছে এই খনিজের ভালো সরবরাহ থাকবে, ভবিষ্যতে সেই দেশ প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে থাকবে। এখন সমস্যা হল বিশ্বের প্রায় ৯০% রেয়ার আর্থ সাপ্লাই চেন এখনও চীনের নিয়ন্ত্রণে রয়েছে। তাই অনেক দেশই এখন বিকল্প উৎস খুঁজছে। ভারতও বহু বছর ধরে কিছু রেয়ার মেটাল বিদেশে রপ্তানি করে আসছে। ২০২৪ সালে ভারত আমেরিকা, জাপান, সিঙ্গাপুর, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে প্রায় $৫৬ মিলিয়ন রেয়ার মেটাল রপ্তানি করেছিল। এর মধ্যে স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়ামের মতো গুরুত্বপূর্ণ ধাতুও ছিল, যেগুলো আধুনিক প্রযুক্তিতে ব্যবহার হয়। রিজার্ভের দিক থেকে ভারত বিশ্বের বড় দেশগুলোর মধ্যে একটি হলেও বড় সমস্যা হল দেশে এখনও রেয়ার আর্থ খনিজ প্রক্রিয়াকরণের শিল্প খুব বেশি বড় নয়। তাই ভারত ও জাপান যদি একসঙ্গে নতুন মজুদ খুঁজে পায় এবং সেই খনিজ প্রক্রিয়াকরণের প্রযুক্তি তৈরি করতে পারে, তাহলে পরিস্থিতি অনেক বদলে যেতে পারে।
জাপান ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে যে তারা এই খনিজ উত্তোলনের প্রযুক্তি এবং আর্থিক সাহায্য দিতে প্রস্তুত। খুব শিগগিরই জাপান রাজস্থানের কিছু এলাকায় তাদের বিশেষজ্ঞ দল পাঠাতে পারে যারা সেখানে খনিজ অনুসন্ধান করবে। এদিকে ভারত সরকারও রেয়ার আর্থ ম্যাগনেট উৎপাদন বাড়ানোর জন্য বড় পদক্ষেপ নিয়েছে। সরকার ইতিমধ্যে ৭,২৮০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে ভারতের প্রথম বড় রেয়ার আর্থ ম্যাগনেট উৎপাদন কারখানা চালু হতে পারে। শুরুতে প্রতি বছর প্রায় ২,০০০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে। এতে দেশের মোট চাহিদার প্রায় ২০% রেয়ার আর্থ ম্যাগনেট ভারতেই তৈরি করা সম্ভব হবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে রেয়ার আর্থ খনিজ নিয়ে এখন বিশ্বের বড় বড় দেশগুলোর মধ্যে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। আর এই প্রতিযোগিতায় ভারত ও জাপানের নতুন সহযোগিতা ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে।